বিবিসি ওয়ার্ল্ড বুলেটিনে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানাব কাতারে যুদ্ধ বিমান পাঠালো যুক্তরাজ্য। এরপর জানাব ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৮, নিখোঁজ ৮০। তারপর জানাব গাজা ও ইরান ইস্যুতে ইসরায়েলে ট্রাম্পের দূতেরা। এদিকে পুতিনকে গাজা শান্তি বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারে কাতারে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। কাতারের দোহা শহরের কাছে আল উদাইদ বিমান ঘাঁটিতে রয়্যাল এয়ারফোর্সের RAF টাইফুন যুদ্ধবিমান পাঠানো হয়েছে। শুক্রবার ২৩ জানুয়ারি যুক্তরাজ্য সরকার জানায় আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই মোতায়েন করা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে কাতার সরকারের আমন্ত্রণে পাঠানো এসব টাইফুন যুদ্ধবিমান যৌথ RAF কাতারি ইউনিট নম্বর ১২ স্কোয়াড্রনের অংশ হিসেবে কাজ করবে। এর লক্ষ্য উপসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষামূলক সক্ষমতা জোরদার করা। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, এই অংশীদারিত্ব দুই দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা রাখে। তার ভাষায়, যৌথ স্কোয়াড্রনের টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের মাধ্যমে কাতারের প্রতিরক্ষা ব্যবস্থায় সহায়তা দেওয়া হচ্ছে, যা উভয় দেশের অভিন্ন নিরাপত্তার লক্ষ্যকে শক্তিশালী করবে। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন, যা F-35 যুদ্ধবিমানসহ একটি স্ট্রাইক গ্রুপ বহন করছে, আগামী সপ্তাহের শুরুতে উপসাগরীয় অঞ্চলে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার মালাক্কা প্রণালী অতিক্রম করেছে রণতরীটি। এর সঙ্গে রয়েছে মার্কিন গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার ও সাবমারিন, পাশাপাশি পেট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অতিরিক্ত মার্কিন প্রতিরক্ষামূলক সরঞ্জামও অঞ্চলটিতে পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে বলেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি হিসেবে ইরানের দিকে এই নৌবহর পাঠানো হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী জর্জ H.W. বুশ ভার্জিনিয়ার নরফোক ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে বলেও জানা গেছে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে পৌঁছতে পারে। প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্র দ্য ন্যাশনালকে জানিয়েছে, এই সামরিক সমাবেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সূত্রটি আরও জানায়, ব্রিটিশ বিমান মোতায়েন শুধু আশ্বাসমূলক নয়, বরং ইরানের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা মোকাবিলায় একটি অতিরিক্ত প্রতিরক্ষামূলক স্তর তৈরি করাও এর উদ্দেশ্য। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ ১৩৬ ড্রোন প্রতিহত করতে টাইফুন যুদ্ধবিমান অত্যন্ত কার্যকর বলে মনে করা হচ্ছে। টাইফুন যুদ্ধবিমানগুলো আগে সিরিয়ায় ISIS-এর বিরুদ্ধে হামলা চালাতে এবং গত বছর ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ব্যবহৃত হয়েছে। যুক্তরাজ্য সরকার কাতারে এই মোতায়েনকে প্রতিরক্ষামূলক ও সহযোগিতামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে, যা যুক্তরাজ্য কাতার প্রতিরক্ষা নিশ্চয়তা চুক্তির আওতায় নেওয়া হয়েছে। এদিকে ইরান আগেও আল উদেইদ ঘাঁটিতে হামলা করেছিল। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা জবাবে আল উদেইদ ঘাঁটিতে মিসাইল হামলা চালায় তেহরান। এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর অবস্থিত, যা একে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। উল্লেখ্য, গত বছর ইসরায়েল ইরান যুদ্ধ শুরুর আগে যুক্তরাজ্য এই অঞ্চলে অতিরিক্ত কন্টিনজেন্সি সাপোর্ট পাঠিয়েছিল, যাতে সংঘাত ছড়িয়ে পড়লে দ্রুত প্রতিক্রিয়া জানানো যায়। এছাড়া ২০২২-এর কাতার বিশ্বকাপের সময়ও নিরাপত্তা সহায়তার অংশ হিসেবে টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করেছিল যুক্তরাজ্য। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টাইফুন যুদ্ধবিমানগুলো শীঘ্রই প্রায় ৫০ কোটি পাউন্ড ব্যয়ে উন্নত র্যাডার আপগ্রেড পাচ্ছে, যা এগুলোর যুদ্ধ ক্ষমতা আরও বাড়াবে। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় শনিবার ২৪ জানুয়ারি ভোরে সংঘটিত এক ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট এই ভূমিধসটি জাভার পশ্চিম বান্দুং অঞ্চলের দুটি গ্রামে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২:৩০ দিকে আঘাত হানে। এতে বসতিপূর্ণ এলাকা মাটিচাপা পড়ে যায়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা BNPB'র মুখপাত্র আব্দুল মুহারি নিশ্চিত করেছেন, এই ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, শনিবার সকাল ১০:৩০ পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে বহু বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়েছে, ৮২ জনকে খুঁজে পাওয়া যায়নি। এর আগে গত বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় ১২০০ মানুষ নিহত এবং ২,৪০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হন। পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব বন্যা ও ভূমিধসে বন উজাড়ের বড় ভূমিকা রয়েছে। বন ধ্বংসের কারণে পাহাড়ি এলাকা থেকে প্রবল কাদার ঢল নেমে গ্রামগুলো প্লাবিত হয়েছে। পশ্চিম বান্দুংয়ের মেয়র জে রিচি ইসমাইল সাংবাদিকদের জানান, নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছে। তবে তিনি সতর্ক করে বলেন, এলাকাটির ভূপ্রকৃতি অত্যন্ত দুর্গম এবং মাটি এখনও অস্থির অবস্থায় রয়েছে।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে তারা হাতে খোঁড়াখুড়ি চালাচ্ছে, পানি পাম্প দিয়ে মাটি সরাচ্ছে এবং ড্রোন ব্যবহার করে নিখোঁজের সন্ধান করছে। গাজা পরিস্থিতি ও ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েল সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। শনিবার তারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা। একই সময়ে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারও ইসরায়েলে পৌঁছেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিয়ত আহরোন্দ। তিনি ইসরায়েলের চিফ অফ জেনারেল স্টাফ আইয়াল জামির এবং বিমান বাহিনী প্রধান তোমের বার এর সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি পাওয়ায় তেহরানের ওপর মার্কিন হামলার আশঙ্কা প্রবল হচ্ছে। গত বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন আক্রমণের সম্ভাবনার কথা বিবেচনা করে তাদের পুরো বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক সতর্কবার্তায় বলেন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী আর্মাডা অর্থাৎ রণতরী বহর ইরানের দিকে যাচ্ছে, তবে তিনি আশা করেন এগুলো ব্যবহার করতে হবে না। ট্রাম্প তেহরানকে বিক্ষোভকারী হত্যা এবং পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু না করার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। বিপরীতে ইরান অভিযোগ করেছে নিষেধাজ্ঞার মাধ্যমে ওয়াশিংটন দেশটিতে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার পরিবর্তনের অজুহাত খুঁজছে। গাজা প্রশাসনের জন্য গঠিত অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কমিটির প্রধান আলী সাথ বৃহস্পতিবার জানান দীর্ঘ প্রতীক্ষিত রাফাহ সীমান্ত ক্রসিং আগামী সপ্তাহে খুলে দেওয়া হবে। তবে ইসরায়েল চাচ্ছে এই সীমান্ত দিয়ে গাজায় প্রবেশের চেয়ে বের হওয়া মানুষের সংখ্যা যেন বেশি থাকে। গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই সীমান্ত খোলার কথা ছিল। বর্তমানে সীমান্তের গাজা অংশটি ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৭১,৬৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৮১ জন প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটন জানিয়েছে তাদের শান্তি পরিকল্পনা এখন দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে, যার অধীনে ইসরায়েলি সেনাদের গাজা থেকে আরও প্রত্যাহারের কথা রয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলার মধ্যেই গাজার শাসন ব্যবস্থা পুনর্গঠন ও তদারকির লক্ষ্যে প্রস্তাবিত বোর্ড অফ পিস বা গাজা শান্তি বোর্ডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের কোনো স্পষ্ট সমাধান না থাকলেও এই উদ্যোগ সামনে আনা হয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাম্পের নেতৃত্বাধীন এই উদ্যোগে অংশ নিতে পুতিনকে আহ্বান জানানো হয়েছে। তিনি জানান প্রস্তাবের সব দিক নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করতে চায় মস্কো। এর আগে ট্রাম্পের মধ্যস্থতামূলক উদ্যোগের প্রশংসা করে পুতিন বলেছিলেন দীর্ঘদিনের বৈশ্বিক সংকট সমাধানে এগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে বোর্ডে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে গড়ালেও শান্তি আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় এই উদ্যোগ দুই দেশের সম্পর্কের বরফ গলাতে ভূমিকা রাখবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছেন পুতিন। তিনি এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করে বলেছেন ফিলিস্তিনিদের জন্য নিয়মিত সহায়তা দিচ্ছে রাশিয়া। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে শীতল সম্পর্ক বজায় রাখলেও ইরান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে মস্কো। প্রস্তাবিত বোর্ড অফ পিস ট্রাম্পের 10 দফা পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব পাবে, যার লক্ষ্য গাজা যুদ্ধের অবসান ঘটানো। এতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলোর প্রতিনিধিরা থাকবেন। 3 স্তরের একটি শাসন কাঠামো গঠনের প্রস্তাব করা হয়েছে, যার শীর্ষে থাকবেন ট্রাম্প নিজেই।
মধ্যপ্রাচ্যে ঐতিহ্যগতভাবে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করলেও সাম্প্রতিক সংঘাতগুলো রাশিয়ার আঞ্চলিক অবস্থান নতুনভাবে গড়ে তুলেছে। তবে সমালোচকদের মতে এই বোর্ডের কাঠামোতে পশ্চিমা ও ইসরায়েলপন্থী ব্যক্তিদের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি রয়েছে। এতে ফিলিস্তিনিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব প্রান্তিক হয়ে পড়তে পারে এবং শাসন বৈধতায় প্রশ্ন তৈরি হতে পারে।